পেপার 5 আমি কিন্তু আগেও বলেছি যে পেপার 5 হচ্ছে কি জাস্ট পড়ে পড়ে সুন্দর মতো তোমাকে আগে ব্যাপারটা বুঝে নিতে হবে। আর এই কোশ্চেনের মধ্যে আনসারের হিন্টস থাকে, কোশ্চেনের মধ্যে আনসারের হিন্টস থাকে। আচ্ছা আচ্ছা দেখো, brass is an alloy of copper and zinc. Typical copper concentration, আচ্ছা আমার ভয়েস কি মানে ইকো হচ্ছে? জি স্যার, লাইট অ্যাক্টিভ হচ্ছে। হ্যাঁ স্যার, একদম বোঝা যায় না বেশি। আচ্ছা তাও ভালো। Typical copper concentrations vary from 50% to 80% depending upon the properties of alloy. আচ্ছা বোঝা গেল যে তাহলে আমরা এখানে আজকে একটা অ্যালয় নিয়ে কাজ করছি, যে অ্যালয়টা হচ্ছে ব্রাস, আর এটা কিসের অ্যালয়? কপার আর জিঙ্কের অ্যালয়, কপার এন্ড জিঙ্কের অ্যালয়। তো এই ব্রাসের মধ্যে কনসেন্ট্রেশনটা অফ কপার ভ্যারি করে 50% থেকে 85% এর মধ্যে ভ্যারি করে, ডিপেন্ডিং অন দ্য নিড। দেয়ার মে বি স্মল অ্যামাউন্ট অফ আদার মেটালস প্রেজেন্ট, ওকে সেটা তো বুঝলাম, কিন্তু ঝামেলাটা কোথায়? ঝামেলাটা হচ্ছে a student found a method to determine the percentage of copper in a sample of brass. ও এইবার পথে এসো বাছা, তার মানে আমাদেরকে ওই ব্রাসের মধ্যে কতটুকু কপার প্রেজেন্ট আছে সেইটা চাচ্ছি আমরা বের করতে। তাহলে এইটা হচ্ছে আমাদের আসল কাহিনী এখানে, বুঝতে পারছো সবাই? আচ্ছা এটার জন্য কি করা হচ্ছে? A known mass of brass powder is reacted with excess concentrated nitric acid. আচ্ছা তাহলে কপারের সাথে নাইট্রিক অ্যাসিডের রিঅ্যাকশন করানো হয়েছে, যেটা কিনা এক্সেস, মানে সরি ব্রাসের সাথে নাইট্রিক অ্যাসিডের রিঅ্যাকশন করানো হয়েছে যেখানে নাইট্রিক অ্যাসিডটা এক্সেস। তো নাইট্রিক অ্যাসিড এক্সেস মানে কি? নাইট্রিক অ্যাসিড তুমি দিয়েছো ওখানে, নাইট্রিক অ্যাসিড কিছুটা রিঅ্যাকশন করেছে, বাট আরো নাইট্রিক অ্যাসিড সেখানে কি রয়ে গেছে, ইজন্ট ইট? আরো নাইট্রিক অ্যাসিড কি সেখানে রয়ে গেছে। হ্যাঁ আচ্ছা একটু দাঁড়াও, আচ্ছা গ্রুপে তো লিংকটা দেওয়া আছে না? হ্যাঁ গ্রুপে জি স্যার, মানে ক্লাসের লিংক? ক্লাসের লিংকও দেওয়া আছে। জি স্যার, সব লিংক দেওয়া, সব ধরনের লিংক দেওয়া আছে। না সব ধরনের বললে আবার কেমন মানে শোনায়? সব ধরনের ক্লাসের সব লিংক দেওয়া আছে। হ্যাঁ দাঁড়াও, কল ওভার ইন্টারনেট, থ্যাংক ইউ দেওয়ান, ওকে। হ্যালো এভরিওয়ান, Sir is back. ওয়াও স্যার আপনার Wow. ক্যামেরাটা তো অনেক জোস। কই আমাকে দেখা যাচ্ছে না? হ্যাঁ না স্যার, স্যার আপনি মাত্র অফ করলেন। দেখা যায়, কই অফ করেছি? ও দেখা যাচ্ছে স্যার। এখন অফ করছে। ওকে ঠিক আছে, এখন দেখা যাচ্ছে তো নাকি? জি স্যার, হ্যাঁ স্যার। ওকে মানে এটা হচ্ছে কি আসলে ওই আমি একটু হাত পা নাড়াচ্ছি তো, তো না নাড়লে এগুলো না দেখলে আসলে বোঝাতে সমস্যা। তো দেখো এখন এখানে আসলে ব্যাপারটা হচ্ছে আমার এই যে সামনে আসলে ডেস্কটপটা ওপেন করা, এই যে এখানে, তো আমি ওখানে আর কি দেখছি, মাঝে মাঝে আর কি ক্যামেরার দিকে তাকাবো। হ্যালো, আচ্ছা হাই Hello, স্যার। হাই স্যার। এই সরি 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 সরি, আচ্ছা ঠিক আছে ওকে। তো আমরা যেটা বলছিলাম দেখো কি, না না না, ফারহানের ভিডিও অন হয়েছিল। আচ্ছা ওকে, তো দেখো, তো তাহলে আমরা ফার্স্টে এক্সেস অ্যাসিড দিয়েছি, এক্সেস অ্যাসিড দিয়েছি নাইট্রিক অ্যাসিড, যে অ্যাসিডটা কিন্তু তার মানে কপারের সাথেও রিঅ্যাকশন করবে। ওই দেখো লেখা আছে বোথ দ্য কপার এন্ড দ্য জিঙ্ক। ফিনিশার কি অফ? না অন্ত। কই না তো, না ও সরি হ্যাঁ অন। both copper and zinc and any other metals present are oxidized into aqueous ions by nitric acid. আচ্ছা তার মানে আমরা যখন এক্সেস নাইট্রিক অ্যাসিড দিয়েছি, সে এক্সেস নাইট্রিক অ্যাসিড দেওয়ার ফলে ওই ব্রাসের ভিতরে যতগুলো মেটাল ছিল সবগুলো মেটাল আয়নাইজ হয়ে গেছে, আয়ন ফর্মে চলে গেছে, যাওয়ার পরেও সেখানে এক্সট্রা কিছু অ্যাসিড রয়ে গেছে। এটাই আমরা বলতে বোঝাচ্ছি যে এক্সেস
নাইট্রিক অ্যাসিড and সেখান থেকে আমরা the amount of copper 2+ ion বের করব how the amount of copper 2+ ions can be determined by titration technique আচ্ছা আমরা কিন্তু copper 2+ এর অ্যামাউন্টটা এখানে বের করতে চাই নাকি হ্যাঁ স্যার মানে এটাই তো আমাদের কোশ্চেনে বলেছে Yes, sir. না Yes, sir. আচ্ছা হ্যাঁ স্টুডেন্ট ফাউন্ড আচ্ছা ঠিক আছে সরি স্টেপ 1 using a weighing board to accurately weigh by difference approximately 2 gram of brass powder and place the brass into a small glass beaker আচ্ছা আমরা ব্রাশটাকে গ্লাস বিকারে রাখলাম in a fume cupboard এই যে এই পয়েন্টটা ইম্পর্টেন্ট দেখো এখানে ফিউম কাপবোর্ডে করা হচ্ছে এক্সপেরিমেন্টটা তার মানে এখানে কিন্তু কোনো সেফটি প্রিকশন আছে সেটা কি ফিউম কাপবোর্ডটা কি বলো তো ফিউম কাপবোর্ডটা কি তো যখন পয়জনাস related to গ্যাসের fire? সাথে কাজ করা হয় ক্লোরিনের সাথে রিলেটেড স্যার হ্যাঁ আমি বলি শোনো ফিউম কাপবোর্ডটা হচ্ছে এই যে আমার এখানে যে আলমারিগুলো তোমরা দেখতে পাচ্ছ ফিউম কাপবোর্ডটা হচ্ছে এরকম একটা ডিভাইস বুঝছো ওই ধরা যায় আলমারির ভিতরে যে স্পেসটা ওই স্পেসের ভিতরে ইকুইপমেন্ট রাখা হয় তো ওই ইকুইপমেন্ট রাখলে কি হয় ওই ইকুইপমেন্ট থেকে যে গ্যাসটা বের হয় সেই গ্যাসগুলো সব উপরে ফোর্সফুলি টান দিয়ে বাইরে বের করে দেওয়া হয় যাতে সেই গ্যাসটা তোমার কোনো ক্ষতি না করতে পারে না করবে বুঝছো হ্যাঁ ওইটাই তো ফিউম কাপবোর্ড হচ্ছে এরকম একটা ডিভাইস আর কি আচ্ছা তো ফিউম কাপবোর্ডে রিঅ্যাকশন করানো হলো ওকে কপার রিঅ্যাকশন করলো এই যে NO2 তৈরি হলো এই NO2 হচ্ছে হার্মফুল গ্যাস অ্যাসিডিক গ্যাস হার্মফুল গ্যাস লাংকে ইরিটেট করে এই জন্য এটাকে অ্যাকচুয়ালি বাইরে বের করে দেওয়া হচ্ছে ফিউম কাপবোর্ডের থ্রুতে আচ্ছা তো ফার্স্টে আমরা ওই ব্রাসের মধ্যে এক্সেস 20 cm³ নাইট্রিক অ্যাসিড আমরা দিয়ে দিলাম তারপরে এবার আমরা dilute all solution of A to form exactly 250 cm³ of solution B তার মানে আমরা যে সলিউশন আমরা ব্রাসের মধ্যে যে অ্যাসিডটুকু আমরা দিয়েছিলাম সেই অ্যাসিডটা দেওয়ার পরে তারপর তার মধ্যে আমরা আবার পানি দিয়েছি পানি দিয়ে সেটাকে আমরা কত cm³ বানিয়েছি বলো লাইট চলছে এখন দেখলাম আচ্ছা কত cm³ বানিয়েছি বলো 250 হাউ মাচ 250 250 cm³ বানিয়েছি 250 আচ্ছা এটা আমরা কার মধ্যে করেছি একটু মনে করে দেখো তো যখন টাইট্রেশন করছো মনে আছে কিনা যে পানি ভলিউমেট্রিক ফ্লাস্ক পানি অ্যাড করে করে একটা সার্টেন ভলিউম পর্যন্ত বানানো এটা হচ্ছে ভলিউমেট্রিক ফ্লাস্কের মধ্যে আমরা করেছিলাম আচ্ছা তাহলে এই পর্যন্ত আমরা কি ইনফরমেশন পেয়েছি আমরা ফার্স্টে বাঁশ নিয়েছি মানে ব্রাশ নিয়েছি ব্রাশের মধ্যে আমরা 20 cm³ নাইট্রিক অ্যাসিড অ্যাড করেছি আচ্ছা তার মানে we have got a solution here over here আমরা একটা সলিউশন পেয়েছি তারপরে তার মধ্যে আবার কি করেছি পানি অ্যাড করলাম পানি অ্যাড করে সেটাকে আমরা 250 cm³ বানিয়েছি তারপরে সেই 250 cm³ থেকে এইখান থেকে আমরা 25 cm³ নিয়েছি আচ্ছা এই 250 cm³ থেকে আমরা 25 cm³ আবার নিচ্ছি এই যে দেখো স্টেপ 4 প্লেস 25 cm³ অফ সলিউশন B ইনটু কনিক্যাল ফ্লাস্ক এই যে আমরা যে 25 cm³ নিচ্ছি এইটা আমরা নিচ্ছি কি দিয়ে ভলিউমেট্রিক ফ্লাস্ক Pipette. ও পিপেট 250 cm³ তো আমরা ভলিউমেট্রিক ফ্লাস্কে বানিয়েছি সেখান থেকে আমরা 25 cm³ নিয়ে আমরা কাজ করছি পিপেট দিয়ে হ্যাঁ রাইট use a dropping pipette to add sodium carbonate solution into B in the conical flask until there is no more acid present আচ্ছা তো সলিউশন বি এর ভিতরে আমরা এবার ড্রপিং পিপেট মানে আমরা ইয়ে করছি না এবার বুলেট দিয়ে করছি ড্রপিং পিপেট দিয়ে করছি মোর অ্যাকুরেট এখানে until there is no more acid present আচ্ছা ঠিক আছে ওই যে বলেছিল না যে এক্সেস অ্যাসিড ছিল তাই না এক্সেস অ্যাসিড ছিল বলেছিল তো সেইটুক অ্যাসিডকে নিউট্রালাইজ করে দেওয়া হলো কি দিয়ে
সোডিয়াম কার্বনেট দিয়ে। তার মানে এখন কিন্তু আর কোনো অ্যাসিড নেই। এবার দেখো, এবার বলেছে add approximately 20 cm³ of potassium iodide into conical flask, white precipitate form as well as brown solution of aqueous iodine. আচ্ছা, white PPT as well as brown solution of iodine. Okay. Fill a burette with more sodium thiosulfate solution, so it is ready for step 8. Carry out titration of iodine produced in the conical flask against 0.1 mol per cube sodium thiosulfate. আচ্ছা, এইখানে এই যে এই জায়গাগুলোতে এটা ব্যাপারটা তোমাকে বুঝতে হবে। এই যে এই প্লেস গুলাতে এইটুকু জায়গাটা তোমাকে বুঝতে হবে যে এখানে কি করা হচ্ছে। এই সোডিয়াম থায়োসালফেট কি এজেন্ট? এসে বহুতবার পড়াইছি, কি এজেন্ট? অক্সিডাইজিং নাকি রিডিউসিং? বলো। অক্সিডাইজিং। আর কি কিছু বলবে? মানে কারো কোনো অপশনস? আরে গাধা, স্যার রিডিউসিং এজেন্ট না? রিডিউসিং এজেন্ট। আচ্ছা, আমার মাইকে তখন মিউট ছিল। ও, আমি তো তোরটাও তাই মিউট ছিল মনে হয়। বলতেছিলাম। ও তোমারটা মনে মিউট ছিল। সোডিয়াম স্যার, ওই যে থায়োসালফেট। ভিডিও আর স্ক্রিন শেয়ার একসাথে অন করলে আমার ল্যাপটপটা হ্যাং করে। মাত্র ও বাবা। আনমিউট হইলো, মানে আচ্ছা, আমি খোঁজার আচ্ছা। চেষ্টা করছিলাম, ওখানে হয়েছে। সোডিয়াম থায়োসালফেট হচ্ছে রিডিউসিং এজেন্ট। এখানে দেখো কি করা হচ্ছে, এখানে প্ল্যানিংটা কি তুমি দেখো। এই যে কপার নাইট্রেট ছিল, এর সাথে পটাশিয়াম আয়োডাইড দেওয়া হলো, তাই তো? স্টেপ 6 দেখো, সেই পটাশিয়াম আয়োডাইডের যে আয়োডাইড টার্নস ইনটু আয়োডিন। তারপর সেখানে কতটুক আয়োডিন তৈরি হলো সেইটা বোঝার জন্য বা সেইটা জানার জন্য আমি আবার সোডিয়াম থায়োসালফেট দিয়ে টাইট্রেশন করেছি। এই তাহলে ওই আয়োডিনের অ্যামাউন্ট থেকেই পরে কপারের অ্যামাউন্টটা পাওয়া যাবে। আচ্ছা, outline how the student should accurately weigh by difference in step 1 the order that the exact mass of brass has been transferred into the glass beaker is known. Include the result in the table and the approximate headings ready for the student to fill in. আচ্ছা, এখন বলেছে তুমি যে একদম স্টেপ 1 এ শুরুতে দেখো, স্টেপ 1 এর শুরুতে তুমি যে এক্সাক্ট 2 গ্রাম অফ ব্রাশ পাউডার নিয়েছো, এটা তুমি কিভাবে করে তুমি মানে অ্যাপ্রক্সিমেটলি যে তুমি 2 গ্রাম নিয়েছো এটা তুমি কিভাবে করে নিবে, সেটাই তোমাকে এখানে এখন বলতে হবে যে এক্স্যাক্টলি হাউ উইল ইউ টেক 2 গ্রাম অফ ব্রাশ পাউডার এন্ড এটা কিভাবে। আচ্ছা, বাই ডিফারেন্স মানে কি বলো তো? হোয়াট ইজ দ্য মিনিং অফ বাই ডিফারেন্স? টেল মি। মানে দুইটার মধ্যে ডিফারেন্স, Yes sir, হ্যাঁ, ভলিউমের তাহলে মধ্যে মানে difference বের করতে একটার হবে। সাথে কম্পেয়ার করতে হবে। Yes sir. দেওয়ান আর একটু নিচে নামাতো, দেওয়ান আরো নিচে নাম। আরেকটু, ব্যাস। এতে একদম নিচে চলে গেল। ওই যে আমি মাঝখানে তো যে স্পেসটা, ছিলাম ওই উপরে এগুলা। তুমি নাম্বার এ তে যাও, পেজ আমি তো নাম্বার নাম্বার 3 নাম্বার ছিলাম। এর এই যে স্পেসটা, এই ফুল স্পেসটা তুমি আমাকে দাও। ব্যাস। তাহলে ধরো আমরা ফার্স্টে কি নিচ্ছি, আমরা ফার্স্টে কন্টেইনারের ওয়েট নিচ্ছি, mass of container in গ্রাম। আচ্ছা, তারপর আমরা নিচ্ছি mass of container plus brass in গ্রাম, ঠিক আছে? তারপর আমরা কি নিচ্ছি বলো? তারপরে এইটার আর এইটার ডিফারেন্স বের করলে তো আমরা mass of brass taken পাওয়া যাবে, তাই না? হ্যাঁ, নাকি না? Yes sir. ব্যাস এটাই কি বলছে যে বাই ডিফারেন্স। এটাই आंसर। এটা সহজ, এটাই आंसर। স্যার তাহলে ইনক্লুড আ টেবিল যা বলছে, ওই যে এবার তুমি এই ডেটাগুলো কি ওই টেবিলে বসাও, টেবিল ড্র করো।
mass of container plus brass, আর এখানে শুধুমাত্র mass of the brass, তিনটা রো হবে। mass of container plus brass আর mass of brass, mass of brass, আচ্ছা। হ্যাঁ আচ্ছা, এবার বলো স্টেপ 2 তে ফিউম কাপবোর্ড কেন নেসেসারি? কারণ পয়জনাস গ্যাস প্রডিউস হয়, হ্যাঁ ওই যে ওই NO2, Yes, sir. ওই টক্সিক গ্যাস বা পয়জনাস গ্যাস, NO2 হ্যাঁ এই গ্যাস যেন তোমাকে কোনো হার্ম করতে না পারে, এই জন্য ইউ হ্যাভ টু ইউজ দা নাম কি, ফিউম কাপবোর্ড। ফিউম কাপবোর্ড। হ্যাঁ নাম্বার সি, নাম্বার সিটা কি বলছে? আউটলাইন হাউ দ্য স্টুডেন্ট শুড ক্যারি আউট স্টেপ 3। স্টেপ 3টা কিভাবে করবে বলো? তোমরা অনেক করছো এই ডাইলিউশনের ব্যাপার স্যাপার, বহুত করছো, এখন বলো স্টেপ 3টা আমরা কিভাবে করব বলো। First of all, take up to the মার্কের মতো মার্টিসের মধ্যে আমাদের প্রথমে অ্যালকালি নিতে হবে, এরপর এটার মধ্যে ওই যে আবার সেই অ্যালকালি 25 সেম কিউব নিতে হবে, এরপর এটার মধ্যে মার্ক সলিউশন পর্যন্ত ডাইলিউট করতে হবে। হ্যাঁ, তো ফার্স্টে আমরা 25 সিএম কিউব, আমরা ফার্স্টে 25 সিএম কিউব সলিউশন আমরা ঢালবো, মানে 25 না অ্যাকচুয়ালি 20, ওই যে 20 তাই না? ইয়েস স্যার। স্টেপ 2 তে আমরা No, no. নিয়েছিলাম 20। হ্যাঁ ঠিক আছে। তো ওই সলিউশনটা আমরা ভলিউমেট্রিক ফ্লাস্কে ঢালবো, কি দিয়ে ঢালবো? ফানেল দিয়ে, পিপেট দিয়ে। অবভিয়াসলি। পিপেট দিয়ে না পিপেট দিয়ে না, পিপেট দিয়ে কেন ঢালবো? ফানেল। হ্যাঁ, ভলিউমেট্রিক ফ্লাস্কের মুখের উপরে ফানেল রাখবো, ফানেল হ্যাঁ। থাকবে এরকম, তারপর ফানেলের মধ্যে আমরা বিকার দিয়ে ঢেলে দিব, তাই না? ইয়েস স্যার। আচ্ছা, কতক্ষণ পর্যন্ত ঢালবো? আনটিল দ্য মার্ক রিচেস 250 সিএম কিউব। তারপরে আমরা 3 রকম মোশন দেব। কয় রকম মোশন? 3 রকম মোশন। কি কি? সোয়েল, টর্নেডো এবং সাইক্লোন। ফার্স্টে টর্নেডো, তারপরে সাইক্লোন, তারপরে সুয়েল। সাইক্লোন, সোয়ার্ল, টর্নেডো। হ্যাঁ, 3টা মোশন দিব ফর বেটার মিক্সিং। আচ্ছা, এই তো গেল। তারপরে কোশ্চেন নাম্বার ডি। বাবা, দেওয়ান তো একেবারে লিখে অস্থির করে দিচ্ছে। নাম্বার সিটা কি? নাম্বার সিটা কি? ফার্স্টে আমরা ওই কার মধ্যে নিয়েছিলাম, দাঁড়াও তোমাকে যেতে হবে না, আমি যাচ্ছি। ফার্স্টে আমরা গ্লাস বিকারের কন্টেন্ট গুলোকে আমরা কি করব? গ্লাস বিকারের কন্টেন্ট গুলোকে আমরা ভলিউমেট্রিক ফ্লাস্কে ঢালবো, ঠিক আছে ট্রান্সফার কিনা? করব। হ্যাঁ, জি স্যার। ভলিউমেট্রিক ফ্লাস্কে আমরা ট্রান্সফার করব, তারপরে গ্লাস বিকারটাকে ডিস্টিল ওয়াটার দিয়ে ধুয়ে আবার দিয়ে দেবো। কারণ ধরো তুমি একবারে ওই ঢেলে দিলে সব যে পড়ে গেল তা কিন্তু না, কিছু কিন্তু গ্লাস বিকারের গায়ে লেগে থাকে নাকি না? ইয়েস স্যার। কিছু কিন্তু লেগে থাকবে, এই জন্য আমরা ওইটুকু ধুয়ে আবার ভলিউমেট্রিক ফ্লাস্কের মধ্যে নিব। তারপরে আমরা ওর মধ্যে ওয়াটার দিয়ে 250 সিএম কিউব পর্যন্ত আমরা, মানে আপ টু দ্য মার্ক আমরা লিকুইডটাকে আমরা লেভেল আপ করব। তারপরে 3 রকম মোশন, টর্নেডো, সাইক্লোন আর সুয়েল, 3 রকম মোশন দিয়ে আমরা মিক্সিং করব। এই ক্লিন গ্লাস বিকার উইথ ডিস্টিল ওয়াটার এন্ড পোর ইট ইনটু ভলিউমেট্রিক ফ্লাস্ক। হ্যাঁ, এই তো হচ্ছে। তারপরে হলো pour water until into volumetric flask until 250 cm cube. Until 250 cm cube mark is reached. Until 250 cm cube mark is reached. Reached. তারপরে দেখো, give tornado, cyclone and swirl motion for better mixing. Number D.
হুম এবার নাম্বার ইতে আসো। স্যার না একটু উপরে স্ক্রল করবেন। ওকে, এই দেওয়ান উপরে যাও তো। কোন নাম্বার? এ কত জি উপরে? স্যার এ। এ, এ হ্যাঁ ওকে দেওয়ান ডান স্যার। এইটা দেওয়ান তুমি কি দিয়ে করতেছো? এই যে ইমিডিয়েট। আমাদের পেপার ও এটা পিডিএফ এডিট করতেছি। ও হ্যাঁ হাবিবা বলো। ওর কথা আমি অনেক বুঝতেছি কাটা না ওর কথা। আসতেছে। স্যার আজকে পেপার 5 এর ক্লাস 3। হ্যাঁ হ্যাঁ, আজকে ক্লাস 3। থার্ড ক্লাস। আচ্ছা ট্রান্সফার সলিউশন ইনটু এবার বলো কনিফার। এটা কি জানিস, এটা পিপেট না? স্টেপ 4 এ হচ্ছে কি আমরা যে 25 সিএম কিউব মানে ভলিউমেট্রিক ফ্লাস্ক থেকে আমরা 25 সিএম কিউব নিয়ে কনিক্যাল ফ্লাস্কে রেখেছি। এটা তো হ্যাঁ। অবশ্যই পিপেট দিয়ে। হ্যাঁ এটাই। State how the student would know that no more acid was present in the container. হ্যাঁ। যে আমরা তো বলছিলাম যে আমরা ওর মধ্যে সোডিয়াম কার্বনেট ঢালবো টু নিউট্রালাইজ দ্য অ্যাসিড। তো আমরা কিভাবে বুঝবো যে ওর মধ্যে আর কোনো অ্যাসিড নেই? লিটমাস টেস্ট। এখানে কিন্তু কোনো ইন্ডিকেটর ইউজ করা হয়নি। আচ্ছা। তো তুমি বলতে পারবে না। এই কার্বনেট দিলে কার্বন ডাই অক্সাইড বেরোয় না? হ্যাঁ 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 স্যার অবশ্যই তো যতক্ষণ অ্যাসিড থাকবে ততক্ষণ ফিজিং মানে Breathing বাবলস হবে। দেখা যাবে, হবে। এফারভেসেন্স দেখা যাবে। Yes, sir. যখন স্যার। তুমি আর এফারভেসেন্স দেখবে না তার মানে আর কোনো অ্যাসিড নাই, তাই না? Yes, sir. হ্যাঁ ওইটাই। তো লেখো যে নো মোর অ্যাসিড ওয়াজ প্রেজেন্ট। এরকম দেখো কতক্ষণ পেপার বাকি 5 আছে? কিসে এই ক্লাস মিটিং এর শেষে হ্যাঁ। আজরিন 5 জানে। মিনিট 5 মিনিট 57 সেকেন্ড। আচ্ছা শোনো স্যার তো ওই এখানে শো করছে না, আমার এই যে ইন্টারনেটে প্রবলেম করতেছে তো। ও আচ্ছা ঠিক আছে। তো এটা আমাদের এখানে কই শো করে? উপরে, এটা ফোনে না, এটা পিসি বা ল্যাপটপে দেখা। ও True. আচ্ছা এবার নাম্বার এফ। Student was given 200 cm cube of 0.1 mol per dm cube sodium thiosulfate. Outline how the student should use this solution to fill burette in step 7. So it is ready and relevant procedures which are the burette is correctly filled before the incident. আচ্ছা burette তুমি কিভাবে fill up করবা সেটা নিয়ে কোশ্চেন। তুমি কিভাবে অ্যাকুরেটলি এনশিওর করবে যে তোমার বুলেটটা একদম ওই সলিউশন দিয়ে ফিল্ড আপ, একদম এক্সাক্ট ভলিউম পর্যন্ত ফিল্ড আপ? হাউ? So we can take a piece of paper and then we can mark up to the position we want to. কেন বুলেটের গায়ে কি মার্ক করা নাই? আছে, ওইটাই তো মানে ওইটা তাহলে? ফোকাস করার জন্য বেশি। মানে মার্ক তো করাই আছে, আবার ফোকাস করা কি দরকার? না স্যার, ডিউ টু প্যারালাক্স এরর। ওরে বাবা এখানে প্যারালাক্স এর হওয়ার কোনো চান্স নাই, কারণ বুলেটের গায়ে মার্কিং করা আছে আর সলিউশনটাও ওই বুলেটের গায়ের সাথেই লেগে আছে। গট ইট স্যার। Burette is First of all, start correctly from filled. zero. Burette is correctly filled. Correctly filled মানে এমনও তো হতে পারে যে তুমি এখন এসে সোডিয়াম থায়োসালফেট দিয়ে ফিল আপ করতেছো, বাট গতকালকে আদনান এসে এই বুলেট দিয়ে এর মধ্যে অ্যাসিড ঢেলে টাইট্রেশন করে গেছে, বাট ধোয়া হয়নি। তাহলে কি হবে? এরর আসবে। ডিস্টিলড ওয়াটার। হ্যাঁ শুধু এরর, বিশাল এরর আসবে। তাহলে কি করতে হবে? ফার্স্টে আমরা বুলেটটা তোমার Wash with distilled water. না আগে থায়োসালফেট দিয়ে, হ্যাঁ হ্যাঁ রাইট, আগে আমরা ডিস্টিল ওয়াটার দিয়ে একবার ক্লিন করব, তারপরে আমরা থায়োসালফেট দিয়ে ক্লিন করব, সোডিয়াম থায়োসালফেট দিয়ে ক্লিন করে তারপরে আমরা 50 cm³ পর্যন্ত সলিউশনটা উঠিয়ে আমরা বুলেটটা ফিল আপ করব। ঠিক আছে?
ওকে, তারপরে এরপর তো জাস্ট মোল ক্যালকুলেশন, আর তো কিচ্ছু না। ক্লিন উইথ এটাই। সোডিয়াম থায়োসালফেট, তারপরে Then put sodium thiosulfate again up to the 0 cm cube level mark. Make sure 0 that cm কিউব। 0 cm cube level mark. Make sure that the tap of the burette was closed. তা নাহলে তুমি এ পাশ দিয়ে ঢালবা আর ও পাশ দিয়ে পড়ে যাবে। নেক্সট নেক্সট তো মোল ক্যালকুলেশন দেখতেছি। এটা তো তোমরা সেই ও লেভেল থেকে করে আসতেছো। আচ্ছা, নাম্বার জি and H, নাম্বার GH, স্যার G2 মানে G3, G and H, এই পুরোটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। G and H, আচ্ছা the whole of G and H will be your homework. আচ্ছা, এর কারণ এটা পুরোটা ম্যাথমেটিক্স। এই দেখছো পেপার 5 এর এখানে অ্যাকচুয়াল পার্ট ছিল হচ্ছে গিয়ে শুধুমাত্র কোশ্চেন এ থেকে ABCDEF, এই 6টা পার্ট ছিল পেপার 5 এর এখানে, আর বাকিটা তো সিম্পল, আগেও করছো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। এইটাই কোশ্চেনের ভিতরেই আনসারের হিন্টস থাকে, ইউ হ্যাভ টু লুক ফর ইট। স্যার দেখো এটা কি আমরা হবে? এখন যত কোনটা এটা এটা কত নাম্বার? নাম্বার G3। G3 other than change in apparatus suggest one। আচ্ছা, আমি কি বলেছিলাম যে এক্সপেরিমেন্টাল এরর অ্যাভয়েড করার কয়টা উপায় আছে বলো? একটা রিডিউসিং এজেন্ট ইউজ করা, অক্সিডাইজিং এজেন্ট ইউজ করা, না যেটা বলেছিলাম ওই যে এক্সপেরিমেন্টাল এরর অ্যাভয়েড করার উপায় আছে কয়টা? আমি 3টা ওয়ে বলেছিলাম। লিখে নাও, আবার ঠিকমতো পড়াশোনা হচ্ছে না, লিখে নাও। প্রথমে হচ্ছে রিপিট অ্যান্ড এভারেজ, এইটা হচ্ছে প্রথম ওয়ে। রিপিট অ্যান্ড এভারেজ, এইটা হচ্ছে প্রথম ওয়ে। নাম্বার 2 হচ্ছে রিডিং এর সাইজটাকে ইনক্রিজ করা। মানে ভ্যালুটাকে, তুমি যে রিডিং পেয়েছো সেই ভ্যালুকে বাড়ানো, ইনক্রিজ। ইউজ অফ মোর সেন্সিটিভ অ্যাপারেটাস বা লো রেঞ্জ অ্যাপারেটাস। Use of more sensitive apparatus or low range apparatus. যে কোন একটা। তাহলে কয়টা ওয়ে বললাম? তিনটা। কি কি? repeat and average, increase size of reading, use of more sensitive or lower range apparatus. আচ্ছা, স্যারের ভয়েস এরকম লাগে কেন? এখন ঠিক আছে? জি স্যার। ওকে, তো এখানে বলছে অ্যাপারেটাস চেঞ্জ করা যাবে না। suggest one change to the experiment which could lead to the reduction of percentage error। ওরা বলছে অ্যাপারেটাস চেঞ্জ না করে এক্সপেরিমেন্টে কোনো চেঞ্জ আনতে হবে। স্যার এক্সপেরিমেন্টার কি চেঞ্জ করলে, মানে যে করতেছে এক্সপেরিমেন্টটা? তো এই তিনটার থেকে যে কোনো একটা দিলে হবে, মানে এই দুইটার থেকে। দেখো এখন এখানে তো বলছে যে এক্সপেরিমেন্টে কোনো মানে
কি বলে এখানে বলছে যে অ্যাপারেটাস চেঞ্জ করা যাবে না, বাট এক্সপেরিমেন্টের ভিতরে কোনো চেঞ্জ আনতে হবে, নট ইভেন ইন দ্য প্রসিডিওর। ওরা কিন্তু এক্সপেরিমেন্টাল প্রসিডিওর বলেনি, বলছে? না না, তাহলে আমরা এখানে রিপিট এভারেজ এটা আমরা লিখতে পারবো না। এদিকে আয়েশা বলছে যে যে এক্সপেরিমেন্ট করছে তারে ধরে সরাই দিই, অন্য কাউকে নিয়ে আসি। এখন সে কি ঠিক করেছে না ভুল করেছে এটাও তো আমরা বলতে পারছি না। হুম। সে তো ঠিক মানে করবেই বলছি না, করতেও তো করতেও তো পারে। হ্যাঁ সেটাই, ওরা তো আমাদের এই দেওয়ানের হাসি দেখে বোঝা যাচ্ছে। আচ্ছা দেওয়ান, এটা কোন টুথপেস্টের মানে টিভি কমার্শিয়াল? কোনো টুথপেস্ট না। হ্যাঁ স্যার, ওই কোলগেট ওর সাথে কোলাবোরেট করছে, ওকে বলছে যে জুমের প্রমোশন করতে নিজের টিভি দিয়ে। ও আচ্ছা 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 আচ্ছা, তাহলে এখানে আরেকটা উপায় থাকছে, সেটা হচ্ছে ইনক্রিজ দ্য অ্যামাউন্ট অফ রিডিং, মানে রিডিং এর ভ্যালুকে বাড়ানো। আচ্ছা তুমি আমাকে বলো, আমি যদি কনসেন্ট্রেশন কমাই, একটু আমি বলি, ধরো নাম্বার অফ মোল ইকুয়াল টু কি, কনসেন্ট্রেশন ইনটু ভলিউম ডিভাইড বাই 1000, তাই তো নাকি? এটা আমরা জানি। আচ্ছা এখন টাইট্রেশন তো হচ্ছে কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ডেন্ট, মানে সরি মোলের উপর ডিপেন্ডেন্ট, ইট ইজ আ মোল টাইপ ক্যালকুলেশন টাইট্রেশনটা। কি হলো? ও আচ্ছা, তা এখন আমি যদি তাহলে কনসেন্ট্রেশনটা, আচ্ছা বুরেট থেকে আমরা কিসের রিডিং পাই, কনসেন্ট্রেশন নাকি ভলিউমের বলো? ভলিউম। তাহলে আমরা যদি অ্যামাউন্ট অফ ভলিউমটা একটু বেশি নিতে পারতাম, ধর আমরা বুরেট থেকে আমরা কত পাচ্ছি, 15 cm3 20 cm3 পাচ্ছি, সামথিং লাইক দ্যাট, কিন্তু আমরা যদি ভলিউমের রিডিংটা একটু বাড়াতে পারতাম, তাহলে কিন্তু আমাদের পার্সেন্টেজ যে এররটা, সেই এররটা কি হতো, কমতো। কারণ আমরা জানি যে একটা রিডিং এর সাইজ, একটা রিডিং এর ভ্যালু যত বড় হয়, পার্সেন্টেজ এরর তত কি হয়, কম হয়। তো এই জন্য আমরা যদি ভলিউমকে বাড়াতে পারতাম, তাহলে তো আমাদের পার্সেন্টেজ এররটা কমতো নাকি, কমতো কিনা? আচ্ছা কিন্তু এই নাম্বার অফ মোল তো আর চেঞ্জ করা যাবে না, কপার তো ওখানে যত মোল ছিল তত মোলই আছে, নাম্বার অফ মোল তো আর চেঞ্জ হবে না। তার এই ভলিউম যদি বাড়াতে হয়, তাহলে এখানে আর কি কমাতে হবে বা বাড়াতে হবে? কনসেন্ট্রেশন চেঞ্জ করতে হবে, কনসেন্ট্রেশনটা কমাতে হবে। আচ্ছা হ্যাঁ, কমাইতে হবে, কারণ আমাকে তো সি ইনটু ভি এটার অ্যামাউন্টটা সেম রাখতে হবে। ধরো আগে কনসেন্ট্রেশন ছিল 1, ভলিউম ছিল 10, এখন তুমি কনসেন্ট্রেশন 100 ধরো করলা 0.1 আর এটা 100, আর ওটা হয়ে যাবে 100, বাট মোলটা সেম থাকলো, ঠিক আছে কিনা? এই তাহলে আমরা বলতে পারি যে উই ক্যান ইউজ আ লো কনসেন্ট্রেশন টাইটার টু গেট আ লার্জার ভলিউম। এই তো আমি আবারও বলছি, এটা শুধু কেমিস্ট্রিতে না, এটা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সবকিছুর জন্য অ্যাপ্লিকেবল। এরর অ্যাভয়েড করার ওয়ে আছে তিনটা, একটা হচ্ছে রিপিট এন্ড এভারেজ, 2 নাম্বার হচ্ছে ইনক্রিজ দ্য ভ্যালু অফ দ্য রিডিং অর সাইজ অফ দ্য রিডিং, আর নাম্বার 3 হচ্ছে চেঞ্জ দ্য অ্যাপারেটাস অথবা প্রসিডিউর। সো এটার অ্যানসার এটা হবে ইনক্রিজ সাইজ অফ রিডিং, increase the size of বা increase the value of the titer volume by reducing the k, by reducing the k concentration hey increase the titer value, increase the value of titer volume by decreasing the concentration। আমরা যেহেতু ভলিউমটা মেজার করছি, তাই ওটার ভ্যালু আমরা বেশি চাই, বেশি বড় হোক যেন। value of titer volume, হ্যাঁ, by increasing the concentration,
আস্তে দেওয়ান, ল্যাপটপ তো ভেঙে যাবে। স্যার ভাঙবে না, এটা আওয়াজ কেন জানি এটা অনেক বেশি হয়। এরপরে আমি কি স্যার বলতে গেছিলাম সেটা বললাম না, থাক। স্যার এটা এটা মানে নাম্বার, এটা কি এইচ এটা কি H223, এইগুলো পরে সব আবার 1 কেন? ম্যাথমেটিক্স, এগুলো সব না ম্যাথমেটিক্স। H1 to ওয়ান না, ওটা H3, আই, আচ্ছা ওটা আই। আচ্ছা আই। এটাও তোমরা করবা একদম। আচ্ছা। কোশ্চেন 1 এর বাকিটা তোমরা পুরোটা শেষ করে ফেলবা। হুম। আচ্ছা, আমরা তাহলে মে জুন 20 করে ফেলবো। আমরা কি অক্টোবর 19 করছি? না স্যার, না, অক্টোবর করিনি। আচ্ছা, অক্টোবর 19 আমি একটু যাই। দেওয়ান, অক্টোবর 19 ভ্যারিয়েন্ট 52 ওপেন করো তো। ওকে স্যার, নামাচ্ছি কে নামাজ পড়ছে? নামাচ্ছি। ও অক্টোবর 19 ভ্যারিয়েন্ট 52। কি ব্যাপার, আমার এখন আবার ফাইল ডেস্কটপে আবার অ্যাডোবিটার আপডেট নিচ্ছে কেন? নেট কানেকশন তো নাই, তা আপডেট করতে গিয়ে নিচ্ছে, কি আশ্চর্য। স্যার ম্যাজিক। Yes, sir. ভাইরাস ঢুকছে। না ও, এটা এই ওয়েট নেট কানেকশন আছে তো, আমি এইমাত্র খেয়াল করলাম। আমি আছে তো net নামিয়েও connection। ফেলেছি, অলরেডি করেই ফেলেছি। আচ্ছা, পেয়েছেন? হ্যালো। হ্যাঁ পেলাম। অক্টোবর 19 ভ্যারিয়েন্ট 52, তাই না? হুম। ইয়েস। ওকে, অর্গানিক। এটা করছি না মনে হয় একবার। না হ্যাঁ স্যার, স্যার। করছি তো। হ্যাঁ, স্যার, আমারও আমারও মনে মনে পড়তেছিল। পড়তেছিল। এটা করছি না স্যার, এটা করা হয় নাই। না 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 স্যার, না, এটা করা করি হয় নাই, নাই। এটা করি নাই। ও না, এরকম সরি, একটা করছিলাম। এইটা হচ্ছে কি ওই যারা এই অক্টোবরে পরীক্ষা দিছে এবার অক্টোবরে ওদেরকে পড়াইছিলাম। সরি। না, এরকম একটা ছিল স্যার, অর্গানিকের করছি আমরা, কিন্তু এটা না। ডায়াগ্রামটা দেখে মনে পড়লো। হ্যাঁ স্যার, একটা ডায়াগ্রাম ছিল এরকম দেখতে, সেকেন্ডটার মতো। আচ্ছা, দেখি ওখানে তো না হয় আমরা কপারের অ্যামাউন্টটা বের করেছিলাম, এখানে আবার নতুন করে কি কাহিনী করতে হবে দেখি। আচ্ছা, আমি না পড়তে টায়ার্ড হয়ে গেছি, দেখি কাকে পড়তে বলা যায়। করব। আমি পড়ি। দেখি তুমি পড়বে? আচ্ছা পড়ো। Many organic reactions performed in the laboratory require heat under reflux. 4-nitromethylbenzene can be converted directly to 4-amino-benzaldehyde by heating it under reflux with an excess solution of A. Solution A is an aqueous alkaline mixture of sodium, এটা কি বলে, Na2S, সোডিয়াম সালফাইড, হ্যাঁ, sir dot আবার আছে যে 9H2O, এটা হাইড্রেটেড না? hydrated হ্যাঁ, sodium হাইড্রেটেড সোডিয়াম sulfide সালফাইড, হ্যাঁ, and sulfide. Ethanol S8, is হ্যাঁ। used as a solvent for the reaction. The apparatus for this reaction is shown in the diagram. নিচে নামো দেওয়ান। আচ্ছা, ওকে। Show using a labeled arrow where the cooling water enters the reflux condenser. বলো। এই যে নিচে Obviously, আপু। ওয়াটার ইন হচ্ছে নিচে। হ্যাঁ, ওয়াটার ইন হবে নিচের থেকে আর ওয়াটার আউট হবে উপর থেকে। উপরে। হ্যাঁ, উপর থেকে। আচ্ছা ঠিক আছে। তো এখানে করতে হবেটা কি? করতে হবে, আচ্ছা, কনভার্সন করতে হবে বাই হিটিং ইট আন্ডার রিফ্লাক্স উইথ নাইট্রোমিথাইলবেনজিন কে নাইট্রো অ্যামাইনো অ্যালডিহাইড বানাতে হবে। ডিএনএ। স্যার, হ্যাঁ, তো আজকে রাতে কি ক্লাস নেবেন কেমিস্ট্রি? ব্যাকআপ ক্লাস নিতেও পারে। আজকে রাতে ছিল? হ্যাঁ, নিব। তো সেম টাইম না 10:30, মানে 10টা?
10টা। ওকে স্যার। আচ্ছা, আফটার দ্য কমপ্লিট অ্যাডিশন অফ সলিউশন, আচ্ছা এখানে আর কিছু ড্র করতে বলেছেন না? না বলেনি। After the complete addition of solution A in the round bottom flask, a vigorous exothermic reaction takes place. What should be done to control the vigorous exothermic reaction during the addition of solution A? আচ্ছা এখন বলেছে যে এখানে exothermic reaction, exothermic মানে কি? Lot of heat is released, জি তাই না? স্যার। Lot of heat is released মানে এটা violent reaction। তাহলে এখানে আমরা এই violent reaction যেন সুন্দরভাবে করা যায়, এখন এখানে আমরা কি করতে পারি বলো? আমরা একবারে অ্যাড না করি, অল্প অল্প করে অ্যাড করি। অল্প করে অ্যাড করে মিক্স করব। হ্যাঁ, ড্রপ ওয়াইজ অ্যাড করি, অ্যাড করব মিক্স করব, অ্যাড করব মিক্স করব, এই তো হয়ে গেল। লেখো অ্যাড দ্য সলিউশন ড্রপ ওয়াইজ এন্ড মিক্স। এই তো কোনো ব্যাপার নাকি? পেপার 5 সহজ। The mixture is heated to increase the rate of reaction. This is carried out under reflux. Other than to increase the rate of reaction, explain why a reflux process is used for heating. আচ্ছা, কারণ রিফ্লাক্স কেন করা হয় বলো তো? রিফ্লাক্স মানে কি? রিটার্ন ইনটু দ্য ফ্লাক্স, তাই না? Flux. হ্যাঁ, তো তার মানে এখানে নিশ্চয়ই কোনো ভোলাটাইল কোনো ইয়ে আছে, কম্পোনেন্ট আছে যেটা ভেপার হয়ে বাইরে বেরিয়ে যেতে চায়। তো তাকে আবার, হ্যাঁ রাইট, হতে পারে, হ্যাঁ অ্যালডিহাইড হতে পারে, হতে পারে। তো তাকে আবার ফ্লাস্কের মধ্যে রিটার্ন করার জন্য অবশ্যই আমাদেরকে রিফ্লাক্স অ্যাপারেটাস ইউজ করতে হবে। লেখো দেয়ার মে বি ভোলাটাইল কম্পোনেন্টস। আচ্ছা, এটা কত নাম্বার আমরা করছি? Number A3 most likely. A3 হ্যাঁ, দেয়ার মে বি ভোলাটাইল কম্পোনেন্টস। components. এতটুকুই? So this is done to avoid their loss. অ্যাপারেটাতে হ্যাঁ, students suggest that placing a bung in the top of the condenser would improve the experiment. Comment on whether the student is correct. Explain your answer. এই স্টুডেন্ট তো ছাগল, যেটা বলছে সেটা ছাগল। কারণ ওই যে ওই উপরে যাও, হ্যাঁ এই যে দেখো, তুমি যদি এখানে কোনো বাং টাং রাখো, এই যে এখানে, হ্যাঁ তুমি যদি এখানে কোনো বাং টাং রাখো, তো দেখো আমরা কিন্তু এই হোল অ্যাপারেটাসটাকে আমরা ফেটে যাবে না? আন্ডার হিট আসে না? আন্ডার হিট দিলে তো এখানে গ্যাসের প্রেসার আস্তে আস্তে ভিতরে বিল্ড আপ করবে। তো তুমি যদি ওই গ্যাসের প্রেসারটাকে রিলিজ না হতে দাও, তাহলে তো এই অ্যাপারেটাস বাস্ট হয়ে যাবে, ফেটে যাবে। এই জন্য the student was incorrect because He might cause an accidental explosion. Because as the apparatus is heated, Pressure the gas create pressure in the apparatus Increases. inside the apparatus increase. As the apparatus is heated, the gas pressure inside the apparatus increase. একটু লজিক্যালি আনসার দিতে হবে জিনিসগুলোকে। Number 4. A student suggests that, সেটা তো পড়লাম। Number B. Number B. Once the reaction is complete, the round bottom flask is removed from the setup and included in a new step for distillation.
The distillation process separates a mixture in the flask. Complete and label the diagram to show how the apparatus could be used for distillation. এখন distillation করার জন্য আমরা কিভাবে সেটআপ করব? তুমি তো এটা জানোই যে ডিস্টিলেশন করার জন্য আমাদের সেটআপটা আমরা কিভাবে করে করি। হ্যাঁ স্যার। কন্ডেন্সার লাগানো থাকে। আচ্ছা, এখানে কি নরমাল ডিস্টিলেশন না ফ্র্যাকশনাল? কোনো কিছু কি সলিড মলিড বলা আছে? না না স্যার। সলিড তো স্যার মেনশন করা নাই। আচ্ছা, বাট ওরা কিন্তু এখানে বলেছে ডিস্টিলেশন, জাস্ট ডিস্টিলেশন, তাহলে তো আমাদের তেমন কিছু লাগছে না। তো ডিস্টিলেশনের সেটআপটা কি? স্যার এইখানে কি আলাদা একটা আঁকতে হবে নাকি উপরের এটাতে কমপ্লিট করতে বলতেছে? একটু নিচে যাও। ও আচ্ছা, এই হ্যাঁ, তাহলে আমরা এখানে আরো এবার আমরা হিট দিব, তারপর আমরা এখানে একটা থার্মোমিটার প্লেস করব, আর ওই দিক দিয়ে একটা তারপর এখানে কন্ডেন্সার লাগানো থাকবে। কন্ডেন্সারটা, হ্যাঁ। আর ওখানে একটা কালেক্টিং ফ্লাস্ক। এখানে কালেক্টিং একটা কন্টেনার। ব্যাস, এই তো হয়ে গেল। এতটুকুই আঁকা যায়। ও এখানে সলিড আছে, এই জন্য ওরা ডিস্টিলেশন ইউজ করছে। ওই যে দেখো নাম্বার 2 তে যাও, নাম্বার 2 তে গিয়ে দেখো যে ওই নাম্বার 2, আচ্ছা এই নাম্বার 2 অ্যালডিহাইডের মেল্টিং পয়েন্ট 72, মানে রুম টেম্পারেচার থেকে অনেক বেশি। তবে এটা সলিড, অবশ্যই সলিড। আচ্ছা, কি বলছে? ফার্স্ট লিকুইড হুইচ ইজ ডিস্টিলড অফ। কোন লিকুইডটা আগে ডিস্টিল অফ হবে? স্যার কোন নাম্বারটা? যেটার মেল্টিং পয়েন্ট কম। আচ্ছা, সবথেকে লোয়েস্ট যেটা মেল্টিং ইথানল। হ্যাঁ, ইথানল। হ্যাঁ, এটাই। ইটস মেল্ট। ইথানল মেল্টিং নাকি বয়লিং পয়েন্ট? আচ্ছা, এটা তো মেল্টিং বল। একই, দুটোরই লো হবে। ওই তো মানে আগে তো বয়লিং পয়েন্ট, হ্যাঁ রাইট, বয়লিং পয়েন্ট। তাহলে ইথানলের বয়লিং পয়েন্ট সবথেকে কম, তাহলে ওই আগে ডিস্টিল অফ হবে। 4-amino benzaldehyde is soluble in hot water but not in cold water. Starting with hot solution in the round bottom flask, suggest how pure crystals of 4-amino benzaldehyde can be obtained. বলো। ক্রিস্টালাইজেশন করে। তা আমরা যখন সলিউশনকে হিট দিচ্ছি তখন তো এই 4-amino benzaldehydeটা ডিজলভ হয়ে যাবে, তাই না? ডিজলভ হয়ে যাবে। তারপরে আমরা তাহলে কি করব? আমরা ওই সলিউশনটাকে কুল হতে দেব, ঠান্ডা হতে দেব। ঠান্ডা, ঠান্ডা হতে দিলে টেম্পারেচার কমলে ওই 4-amino benzaldehyde আবার কালেকশন হবে। ধরো wash them with distilled water. কি ফার্স্ট টাইম উইথ ডিস্টিল ওয়াটার? ওয়াশ। তো আমরা আগে ফার্স্টে তো আগে ফিল্টার করে তো বের করব। আগে তো ফিল্টার করে তো আগে বের করব। ধরো ওই সলিউশনটা কুল হলে তারপর আমরা থেকে ফিল্টার করে আমরা কি করব? আগে বের করব, দেন আমরা ঠান্ডা ডিস্টিল ওয়াটার দিয়ে আমরা ওটাকে ওয়াশ আবার পিউরিফাই করব ঠান্ডা ডিস্টিল ওয়াটার দিয়ে। তো এখানে কি ফিল্টার পার্ট থেকে শুরু করব? দেখা। হ্যাঁ, সো কোল্ড ওয়াটার পর্যন্ত লেখাই আছে, তাপমাত্রা লিখবো না, প্রথম ফিল্টার করব, দেন ওই তো বলেছে ইট ইজ সলিউবল ইন হট ওয়াটার বাট নট ইন কোল্ড ওয়াটার। এজন্য আমরা কি করব? আমরা আগে এই যে এখানে দাও, উপরে যাও, ওই যে উপরের ওই ডায়াগ্রামে যাও। এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে তো আমরা তো এখানে হিট দিচ্ছিলাম, হিট দিলে যা যা ছিল সব বের হয়ে গেছে, শুধু 4-amino benzaldehyde এখানে রয়ে গেছে। তো 4-amino benzaldehyde এখানে
রয়ে গেছে। তো আমরা তাহলে কাজ করি, এবার আমরা এই সলিউশনটাকে ঠান্ডা হতে দেই। হুম। কুল কুল করলে তো লিকুইড ঠান্ডা হয়ে গেল, তখন তো এই 4 অ্যামাইনো বেনজালডিহাইড তো আর তো ওখানে থাকবে না, সে তো এই নিচে ক্রিস্টাল হয়ে জমা হয়ে যাবে, তাই না? তারপর আমরা ওটাকে ফিল্টার করে বের করে নিব, বের করে নিয়ে তারপর আমরা আবার ওকে ঠান্ডা পানি দিয়েই ধুবো, কারণ আমরা জানি ঠান্ডা পানি তো সলিউবল হয় না। আমরা আবার ওকে ঠান্ডা পানি দিয়েই ধুবো, এন্ড দেন আমরা ওকে ড্রাই করব। এই তো crystal can be obtained in this way. লেখো, first leave the solution to cool. Leave the solution to cool. আছে? দেখো এই যে হিন্টস কিন্তু আগেই বলে দিয়েছি, ইট ইজ নট সলিউবল ইন কোল্ড ওয়াটার, তাই না? হিন্টস কিন্তু আগেই বলে দিয়েছে। আচ্ছা, under acidic conditions 4 amino benzaldehyde forms solid compound with this, okay? প্রশ্ন সবাই পড়ো, মনে মনে পড়ো, আমিও পড়ছি। Carries out 2 experiments according এই to the মনে মনে পড়তে বলছে। H2. Okay. তাহলে 4 অ্যামাইনো বেনজালডিহাইড ও কিন্তু আবার ওই একসাথে কম্বাইন হয়ে ওরকম একটা সলিড, ওই যে উপরে দেখো C14H12N2O এটা ফর্ম করে, দুইটা অ্যামাইনো বেনজালডিহাইড কম্বাইন হয় আর ওয়াটার লস হয়। এক্সপেরিমেন্ট 2 তে একই প্রসেস ইউজ করে, খালি অ্যাসিড অ্যাড করে অ্যালকালিকে নিউট্রালাইজ করার জন্য। আচ্ছা, তো দেখো তো নাম্বার সি তে যে রিঅ্যাকশনটা দেওয়া আছে এটা কি একটা টাইপের কনডেনসেশন রিঅ্যাকশন না? যে টু molecules are added to give off a small molecule, তাই না? Yes sir. তো কনডেনসেশন রিঅ্যাকশনে অ্যাসিড বা অ্যালকালি কিন্তু কি হয়? Yeah, acid neutralize না? আচ্ছা, সরি, এখানে আমরা ওই এক্সপেরিমেন্ট 2 তে এখানে অ্যাসিড অ্যাড করা হয়েছে, তাই না? আচ্ছা, অ্যালকালি কোথায় এখানে? আবার অ্যালকালি ইউজ করা হয়েছিল প্রসেসে? দ্বারা আমি দেখিনি। ও অ্যালকালিন, হ্যাঁ অ্যালকালিন। আচ্ছা, অ্যাসিড অ্যাড করলেই এই ঝামেলাটা কিন্তু হয়ে যাবে। এই যে C14H12N2O অ্যাসিড অ্যাড করলে এটা কিন্তু সঙ্গে সঙ্গে ওই দেখো উপরে বলে দিয়েছে
নাম্বার সি তে আন্ডার অ্যাসিডিক কন্ডিশন। কোশ্চেনের মধ্যে আনসার দেওয়াই আছে। আচ্ছা, তাহলে স্টুডেন্ট 2 মানে এক্সপেরিমেন্ট 2 তে সে অ্যাসিড অ্যাড করেছে, তাহলে অ্যাসিড অ্যাড করলে কি ওটা C7H7NO থাকবে নাকি C14H12N2 হয়ে যাবে? C14H12N2 হয়ে যাবে। আচ্ছা, তাহলে এক্সপেরিমেন্ট 1 এ আমরা বেশি 4 অ্যামাইনো বেনজালডিহাইড পাবো নাকি এক্সপেরিমেন্ট 2 তে আমরা পাবো? এক্সপেরিমেন্ট 1 এ। এক্সপেরিমেন্ট 1 এ আমরা পাবো, কারণ এক্সপেরিমেন্ট 2 তে দুইটা মলিকিউল কম্বাইন হয়ে কিন্তু একটা ওয়াটার মলিকিউল লস হয়ে যাচ্ছে, তাই না? Yes. লস হচ্ছে কিনা? তো ওয়াটার Yes, sir. মলিকিউল লস মানে তো 18 অ্যামাউন্ট অফ ম্যাস 18 ইজ লস্ট। তাহলে 18 যদি লস হয়ে যায় তাহলে আমরা অবশ্যই ম্যাস কম পাবো, তাই না? Yes, sir. কি কম পাবো না বলো? কম অবশ্যই। পাবো তো। হ্যাঁ, এই জন্য আমরা কি বলবো যে এক্সপেরিমেন্ট 2 তে যেহেতু স্টুডেন্ট অ্যাসিড অ্যাড করেছে, অ্যাসিড অ্যাড করলে এই 4 অ্যামাইনো বেনজালডিহাইডটা কম্বাইন হয়ে যাবে, কম্বাইন হবে বাই লিভিং ওয়াটার, সো উই উইল গেট লেস ম্যাস, কারণ এখান থেকে ওয়াটার হারায় যাচ্ছে। কিন্তু অ্যাসিড অ্যাড না করলে কিন্তু এই রিঅ্যাকশনটা হতো না, C7H7NO এটা C7H7NO থাকতো, নাকি না? Yes. আচ্ছা, Yes, sir. এই দেখো এখনো কিন্তু কোনো কিছুই কঠিন না, প্রত্যেকটা জায়গায় তুমি দেখো কোশ্চেনের ভিতরে কিন্তু আনসারের হিন্টস দেওয়া আছে। কেমিস্ট্রি পেপার 5টাই এরকম, কোশ্চেনের ভিতরে কিন্তু আনসারের হিন্টস দেওয়া থাকে, কেমিস্ট্রি বায়ো দুইটাতেই দেওয়া থাকে। এতটুকুই তারপর না নাম্বার স্যার? ডি তে আসো। এতটুকুই না? হ্যাঁ, এতটুকুই। নাম্বার ডি। 4 amino benzaldehyde can be reacted with halogen alkane to form 4 dimethyl amino benzaldehyde. Okay. আচ্ছা, 11 ডেটা, তার মানে ডেটা এখানে দেওয়া আছে কিছুটা। C3 essential carbon halogen bond this carbon halogen bond this. Give 2 reasons why CH3I is preferred in the conversion of 4 amino benzaldehyde to compound D. একটা বন্ড এনার্জি কম, একটা হচ্ছে বন্ড এনার্জি কম, রিঅ্যাকশনটা খুব সহজেই হবে, তাই না? একটা হচ্ছে বয়লিং পয়েন্ট হাই, তো ভোলাটাইল না। আর এটা হচ্ছে ওর বয়লিং পয়েন্টটা কিন্তু হাই, দেখছো 43 ডিগ্রি সেলসিয়াস। সো তুমি ওকে কিন্তু লিকুইড ফর্মেই পেয়ে যাবে, তাই না? লিকুইড জি, ফর্মেই স্যার। পেয়ে যাবে। কিন্তু এই যে CH3Cl দেখো তুমি ওকে লিকুইড ফর্মে পাবে না, ওকে তুমি গ্যাসিয়াস ফর্মে পাবে। CH3Br ওটা 4 ডিগ্রি সেলসিয়াস, তুমি ওকেও গ্যাসিয়াস ফর্মে পাবে। আর CH3I হচ্ছে একমাত্র বয়লিং পয়েন্টটা বেশি, ওকে তুমি লিকুইড ফর্মে পাবে। এজন্য এই দুইটা অ্যাডভান্টেজে CH3I ইউজ করা হয়, তাই না? so it's not volatile. ইন লিকুইড ফর্ম, হ্যাঁ। এই যে আমি আবারও সেই একই জিনিস দেখো, কোশ্চেনের ভিতরে আনসারের হিন্টস দেওয়া আছে। কেমিস্ট্রি পেপার 5 কোশ্চেন 1 এ অলওয়েজ তুমি এটাই খুঁজবে যে কোশ্চেনের ভিতরে কিন্তু আনসারের হিন্টস দেওয়া থাকবে। ব্যাস, আমি ভ্যারিয়েন্ট 52 করে দিলাম অক্টোবর 19, তোমরা অক্টোবর 19 51 আর 53 করে ফেলবে। স্যার 51 আর Okay? 53 তো একই। তা তো ভালো, একটা করবে আর দুটি হয়ে যাবে, এক ঢিলে দুই পাখি। আচ্ছা, ঠিক আছে, এই দুইটা পেপার আমি দিয়ে দিব নি তাহলে গ্রুপে সলভ। ওকে, ঠিক আছে, তাহলে দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ এভরিওয়ান। আমি তোমাদের ইনশাআল্লাহ নেক্সট উইকে তোমাদের সাথে আমার দেখা হবে। আর এক্সাম কিন্তু নেক্সট